টাইম সিরিজ বা এর বাংলা হচ্ছে কালীন সারি। ঠিক আছে? আচ্ছা, তো টাইম সিরিজে বেশ কিছু টাইপের অঙ্ক আছে। তার মধ্যে প্রথম হচ্ছে হাফ ইয়ারলি মুভিং এভারেজ। হাফ ইয়ারলি মুভিং এভারেজ, মুভিং এভারেজ মেথড। হ্যাঁ, এর আরও একটা নাম আছে, সেটা হলো কি সেমি এভারেজ মেথড। সেমি এভারেজ মেথড, তাই তো? 2 নম্বরে হচ্ছে হাফ ইয়ারলি মুভিং এভারেজ মেথড। 3 ইয়ারলি মুভিং এভারেজ মেথড হচ্ছে 2 নম্বরে। মুভিং এভারেজ মেথড। তোমরা কি আমার লেখা বুঝতে পারো? নেক্সট স্যার 3 ইয়ারলি। জি স্যার, দেখতে পাচ্ছি। 3 ইয়ারলি মুভিং এভারেজ মেথড, 4 ইয়ারলি। ঠিক আছে? 4 ইয়ারলি মুভিং এভারেজ মেথড। 5 ইয়ারলি মুভিং এভারেজ মেথড। এইভাবে 9 ইয়ারলি মুভিং এভারেজ মেথড। হ্যাঁ, 9 ইয়ারলি মুভিং এভারেজ মেথড। 6 নম্বর হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড। লিস্ট স্কোয়ার মেথড। সাত নম্বর হচ্ছে সিজনাল ভেরিয়েশন। আচ্ছা, এর বাংলা অর্থগুলো যদি তোমাদের মনে থাকে তাহলে তোমাদের জন্য আরও একটু সুবিধা হবে। ঠিক আছে? আমি পাশে বাংলা অর্থগুলো লিখে দিলাম। দেখো, এই হাফ ইয়ারলি মুভিং এভারেজ মেথড এর বাংলা অর্থ হচ্ছে আধা গড় পদ্ধতি। আধা গড় পদ্ধতি। ঠিক আছে? আচ্ছা, এই সেমি এভারেজ মেথড একই অর্থ। 3 ইয়ারলি মুভিং এভারেজ এর বাংলা হচ্ছে 3 বছরের 40 নু গড়। 40 নু গড় পদ্ধতি। আর এটা হচ্ছে 4 বছরের 40 নু গড় পদ্ধতি। এটা 5 বছরের 40 নু গড় পদ্ধতি। এভাবে 9 বছরের 40 নু গড় পদ্ধতি পর্যন্ত আছে। ঠিক আছে? আর লিস্ট স্কোয়ার মেথড হচ্ছে ন্যূনতম বর্গ পদ্ধতিতে আর কি। বাংলাটা এরকম, ন্যূনতম বর্গ পদ্ধতি। ঠিক আছে? আর সিজনাল ভেরিয়েশনের বাংলা হচ্ছে ঋতুগত ভেদ বা তারতম্য। হ্যাঁ, ঋতুগত ভেদ বা তারতম্য, যাই বলো আর কি। এই হচ্ছে আমাদের 7টা পদ্ধতি। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো এই অঙ্কগুলো খুবই সহজ। ঠিক আছে? মানে অত্যন্ত সহজ। জাস্ট তোমরা তো যারা করছো তারা তো জানোই। লিখে নিছো এগুলা?
জি স্যার। আচ্ছা, তো এখানে একটা জিনিস খেয়াল করো, এইগুলো এখান থেকে দেখো 3 ইয়ারলি মুভিং এভারেজ না, এখানে 4 ইয়ারলি মুভিং এভারেজ, এইটা হচ্ছে আমাদের জন্য 100%। পরীক্ষায় এই টাইপের অঙ্কই আসে। আরেকটা আছে লিস্ট স্কোয়ার মেথড, এই দুইটা আমরা একেবারে 100% করে করে যাব। এইটা আমরা 80% দিতে পারি, মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না। আর এগুলো হচ্ছে খুব সহজ অঙ্ক, আমরা করে যাব, অনেক সময় 4 মার্কসের জন্য এসে বসতে পারে। ঠিক আছে, এই হলো আমাদের খুব শর্ট একটা সাজেশন। তো এখানে একটা বা দুইটা অঙ্ক করলে এই জাতীয় যত অঙ্ক আছে সবগুলো তুমি স্যার পারবা। এটা কি 10 মার্কের অঙ্ক নাকি খ বিভাগের 5 মার্কের স্যার? দুই ধরনের অঙ্ক আসবে, একটা আসবে 10 মার্কসের এবং আরেকটা অঙ্ক আসবে হচ্ছে 4 মার্কসের। মোট 14 মার্কসের অঙ্ক থাকবে এখান থেকে। ঠিক আছে, তো এখন এই অঙ্কটা পরীক্ষায় মাস্ট আসে প্রত্যেকবার। তো কখনো 4 মার্কসের যদি মানে তোমার চলকগুলো একটু ছোট করে দেয় তো সেক্ষেত্রে 4 মার্কসের জন্য আসে, আবার কখনো কখনো 10 মার্কসের জন্যও আসে। তবে এই অঙ্কটা সবসময় 10 মার্কসের জন্যই আসে, লিস্ট স্কোয়ার মেথডের অঙ্কটা। হ্যাঁ, আর এই সিজনাল ভেরিয়েশন এটাও 10 মার্কসের জন্য আসে। এই ছোটো ছোটো অঙ্কগুলো 3 ইয়ারলি মুভিং এভারেজ, হাফ ইয়ারলি মুভিং এভারেজ, 5 ইয়ারলি মুভিং এভারেজ, এগুলো মূলত 4 মার্কসের জন্য পরীক্ষায় আসে। ঠিক আছে, তো এগুলো খুব সহজ জিনিস, ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট একবার দেখলেই তোমরা বুঝতে পারবা। আমরা একটা অঙ্কে চলে যাই। আমরা প্রথমে আজকে শুরু করব এই হাফ ইয়ারলি মুভিং এভারেজটা দিয়ে। ঠিক আছে, জি স্যার। তোমাদের কাছে নিশ্চয়ই আমার এই শীটটা আছে, আছে কি না? জি স্যার। অ্যানালাইসিস। হ্যাঁ, শীটটা কি আছে? জি স্যার। তাহলে তুমি শীটটা যাদের কাছে নেই তাদেরকে একটু হ্যান্ড ওভার করে দাও, মেইল করে দাও বা হোয়াটসঅ্যাপে আপলোড করে দাও, তাহলে ওরা এটা পেয়ে যাবে। এটা আছে স্যার বাসায়, আমি তো বাইরে। জি স্যার, আপনি আমার কাছে আসছে, থ্যাংক ইউ স্যার। আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি গ্রুপে ওই যে। হ্যাঁ, বাসায় আর বাইরে, বাইরে বসে বসে ক্লাস করতেছে কে? ফয়সাল? সংগঠনের নেতা স্যার, শিবিরের। স্যার শিবির? জামাতের আমির বাইরে আছে। কে জামাতের আমিরটা কে দেখি, আমি একটু তার নামটা শুনতে চাই। কে এই ভদ্রলোক? স্যার মোহাম্মদ আবু তাহের স্যার। আবু তাহের, গুড, ভালো ছেলে। জামাত তো যে সে করতে পারে না, ভালো ছেলেরাই করে। আচ্ছা, জি স্যার, স্যার বোঝে না সেটা। হ্যাঁ, আচ্ছা এখন আমরা শুরু করি তাহলে। সানির ভালো লাগছে, হুম, সানির ভালো লাগছে। না, জামাত করতে গেলে আগে তার নিজের ভিতরে একটা পরিবর্তন আনতে হবে, তারপরে না শিবির করতে পারবা। এর আগে তো তুমি করতে পারবে না, তাই না? কোর্স আছে স্যার, ওটারও স্যার কোর্স আছে। রাইট রাইট রাইট, এটা একটা শিবির করতে গেলে নিজেকে আগে পরিবর্তন হতে হবে, তারপরে না তুমি এই সংগঠনের সাথে জড়িত হতে পারবা। আমি অ্যাপ্রিসিয়েট করি প্রত্যেকটা স্টুডেন্টকে, অন্তত জামাতের শিবিরের জন্য। একবার উপজেলা পর্যন্ত কোর্স করতে না, এদের যে প্রত্যেক দিনের যে কাজগুলো সেটা সঠিকভাবে করতে পারাটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, প্রত্যেকের জীবন অন্তত এটা করা উচিত। আচ্ছা, আমরা এই অঙ্কটা করব আজকে, আমরা সলিউশনে চলে যাই। সলিউশন, তো দেখো এখানে বলছে ফিট দ্য ট্রেন্ড লাইন টু দ্য ফলোয়িং ডাটা বাই দ্য সেমি অ্যাভারেজ মেথড। সেমি অ্যাভারেজ মেথডের মাধ্যমে আমাদের কিছু ট্রেন্ড ভ্যালু বের করতে হবে। সো আমরা আগে একটা টেবিল করব। তোমরা জানো পরিসংখ্যানের প্রত্যেকটা অঙ্কে একটা টেবিল করে নিতে হয় আগে, তাই না? সো আমরা আগে সেই টেবিলটা করে নেই। প্রথমে লেখো টেবিল ফর, ক্যালকুলেশন। হ্যাঁ, ক্যালকুলেশন, ফর সেমি এভারেজ। হ্যাঁ, অফ সেমি অ্যাভারেজ মেথড। বা এখানে লিখতে পারো টেবিল ফর ক্যালকুলেশন অফ ট্রেন্ড ভ্যালু বাই সেমি অ্যাভারেজ মেথড, এভাবেও তোমরা লিখতে পারো। যাই হোক, আমি আমার মতো করে লিখলাম, তোমরা নিজেদের মতো করে লিখে নিতে পারো। আমরা এবার একটা ছক করে নেব এখান থেকে, ঠিক আছে? ছকের কালারটা একটু পাল্টে দিলাম, যাতে দেখতে পাচ্ছ তো।
আমাদের এখানে দেখো কয়টা ইয়ার আছে, 1 2 3 4 5 6টা ইয়ার, তাই না? সো আমরা এখানে 6টা ইয়ার মাঝখানে নেব। তো তার আগে উপরে একটা এবং নিচে একটা ঘর আমরা আলাদা করে রেখে দিলাম। হ্যাঁ, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। 1 2 3 3 4 5 6, তাই তো? যাক, আমরা মোটামুটিভাবে মাঝখানে 6টা ঘর করে নিলাম। উপরে আমরা হেডলাইন লিখব, আর নিচে আমাদের ঘরটা একটু এভাবে না, আমরা মাঝখানে ঘরটা বাদ দিয়েই করি, একটু ভুল হচ্ছে। তো আমাদের 6টা ইয়ার আমরা এখানে লিখবো, তো তার আগে আমরা একটুখানি ঘরটা একটু অন্যভাবে লিখে নিই। মাঝখানে ঘরগুলো আমরা এখানে কাটবো না, যেহেতু এটা সেমি এভারেজ মেথড, বুঝছো? না কেটে করলে আমাদের জন্য একটু সুবিধা হবে। ঘর কেটে যে করা যাবে না তা না, ঘর কেটেও করা যাবে, তো না কেটে করলে অন্তত সেমি এভারেজ মেথডের ক্ষেত্রে একটু সুবিধা হবে। আমি একটা অঙ্ক করি, তাহলে বুঝতে পারবা। কি হলো, আমার মাউস এত ডিস্টার্ব দিচ্ছে কেন আজকে? আচ্ছা, তো আচ্ছা, আমরা এবার ঘরের হেডলাইনটা লিখে নেব। এই হচ্ছে আমাদের ঘর, অর্থাৎ আমরা যখন হাফ ইয়ারলি মুভিং এভারেজ করব তখন জাস্ট এভাবে আমাদের ছকটা করে নিব। প্রথমে লেখো ইয়ার, আর এখানে লিখব সেলস। প্রথমে ইয়ার আছে 1950, তারপর হচ্ছে 1960, 1970, 1980, 1990, 2000। আমরা ইয়ারগুলো লিখে নিলাম। এবার আমরা ঠিক পাশে লিখে নিব আমাদের সেলসগুলো। তো 1950 সালে সেলস ছিল হচ্ছে এখানে 200, তাই না? এখানে আছে হচ্ছে 250, তারপরে আছে হচ্ছে এখানে 300, 350, 370, 390। এই নাইম আসে না আজকে? নাইম স্যার দেখো বাণীতে তো কালকে থেকে জয়েন করবে। আচ্ছা, টোটাল এভারেজ ঠিক আছে। আচ্ছা, যেহেতু হাফ ইয়ারলি মুভিং এভারেজ বা আধা গড় পদ্ধতি করতে হবে, তার মানে কি, সহজ কথা হচ্ছে আমরা অর্ধেক অর্ধেক গড় করে নেব, ঠিক আছে? তো আধা গড় বা সেমি এভারেজ অর্ধেক অর্ধেক কীভাবে? দেখো এখানে 1 2 3 4 5 6টা ইয়ার আছে, তাই না? তো যখন আধা গড় পদ্ধতি বা সেমি এভারেজ বলবে, আমরা একেবারে চোখ বন্ধ করে কি করব, এটাকে দুইটা অংশে ভাগ করে নেব। হ্যাঁ, মাঝখান দিয়ে একটা মানে দাগ দিয়ে দুইটা অংশে ভাগ করে নেব। এবার আলাদা আলাদা গড় করব। কিভাবে? দেখো এখানে প্রত্যেকটা গড়ের ক্ষেত্রে, মানে এই যে টাইম সিরিজের ক্ষেত্রে আমরা কি করব, যোগ করে কিন্তু সবসময় মাঝ বরাবর লিখব। তার মানে এই 200টা লিখব কোথায়? একেবারে মাঝ বরাবর। প্রথমে লিখব আমরা এখানে 200 প্লাস 250 স্যার গেলবার প্লাস এরকম করাইছিলেন না? কেমন করিয়েছিলাম? ঠিক এইভাবে এইভাবে করাইছিলাম, এইভাবে করতে পারে। তোমার মনে নেই? আচ্ছা দেখো এখানে 350, প্রথমে আমরা 350 লিখব প্লাস 370 প্লাস 390। তার মানে আমরা এই তিনটা যোগ করব, যোগ করে অবশ্যই মাঝে লিখব, যে কারণে যোগফলগুলো আমরা ঠিক এই মাঝ বরাবর। তার মানে এই যে অ্যাভারেজটা অবশ্যই যেন 1990 সালের বিপরীতে আসে। কথাটা বুঝতে পারছো? এইখানে যে অ্যাভারেজটা আমরা লিখব, এটা কিন্তু অবশ্যই 1960 সালের সোজা বা 60 সালের বিপরীতে লিখতে হবে।
এটা আমাদের মনে রাখতে হবে। তো এইবার আমরা একটু যোগ করে ফেলি। আমার ক্যালকুলেটরটা গেল কোথায়? এই যে দেখো এখানে আছে কত 200। আমার ক্যালকুলেটর কি দেখতে পাও তোমরা? জি স্যার 250 প্লাস 300 ইকুয়াল টু 750। এই 750টা লিখবো আমরা এখানে, তাই না? টোটালের যোগফল হচ্ছে এটা। একইভাবে আমরা নিচেও যোগ করব 350 প্লাস 370 প্লাস 390 ইকুয়াল টু 1110। ঠিক আছে, এখন আমরা যেটা করব, যেহেতু আমরা তিনটা সংখ্যা এখানে যোগ করেছি, তাই না? তো একে 3 দিয়ে ভাগ করে এখানে অ্যাভারেজ করে নেব। অ্যাভারেজ করতে হয় কি করে? কোনো তথ্য সারির সমষ্টিকে ওই তথ্য সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, এই তো। তো দেখো এখানে 3টা বছরের সেলস আমরা যোগ করেছি, তাহলে অ্যাভারেজ করতে গেলে আমরা কি করব? একে 3 দিয়ে ভাগ করব। তো একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে কয়টা সংখ্যা এখানে যোগ করব ঠিক তত দিয়েই আমাদের ভাগ করতে হবে। তো একে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত আসে? 370। নিচেরটা হবে হচ্ছে 370, উপরেরটা হবে হচ্ছে 750 ভাগ হচ্ছে 3 ইকুয়াল টু 250। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সেমি এভারেজ মেথড। কারোর কোথাও বুঝতে সমস্যা আছে কিনা? না ঠিক আছে, জি স্যার সবাই বুঝতে পারছো? কারা কারা আছো দেখি। রাকিব জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী আরও একটা অঙ্কে চলে যাই। একটুখানি অপেক্ষা করো, আমি আচ্ছা তাহলে আমরা পরে আরও একটা অঙ্ক করি। দেখো 2 নম্বরে বলছে ক্যালকুলেট দ্য মেথড অফ সেমি অ্যাভারেজ ফর ডিটারমাইনিং ট্রেন্ড টু দ্য ফলোয়িং ডাটা অ্যান্ড এস্টিমেটেড দ্য ভ্যালু অফ সেলস ইন 2008। তাই না? বলছে 2008 সালের সেলসটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। হ্যাঁ বলো। না ঠিক আছে, আমি ভাবছি একই রকম। একটু আলাদা আছে এখানে। যারা আসে নাই তারা আমি ভিডিও দিয়ে দেবো, ওইটা দেখে নিও। হ্যাঁ তোমাদের এই অনলাইনে একটা বড় সুবিধা হলো যে এই যে আমি অঙ্কটা করালাম এর ভিডিওটাও আমি দিয়ে দেবো, তোমরা বাসায় আবার এই ভিডিওটা দেখতে পারো একাধিকবার, তাই না? জি স্যার। অনেকে এই যে একবার পড়ে চলে যাও আবার মনে থাকে না অনেকের, বা পরে বাসায় করতে গেলে সমস্যা হয়ে যায়। তাইলে স্যার আমরা ওই এইটা শেষ করে স্যার থার্ড ইয়ারের পরিসংখ্যানটা অনলাইনে করব স্যার। থার্ডের অনলাইন তো আমি করালাম, প্রায় শেষ হয়ে গেছে। ওই যে ফয়সাল ওরা তো ছিল। আচ্ছা ঠিক আছে, করা যাবে, সমস্যা নেই। সলিউশন, এখানে বলছে ক্যালকুলেট দ্য মেথড অফ সেমি অ্যাভারেজ অফ ডিটারমাইনিং ট্রেন্ড টু দ্য ফলোয়িং ডাটা অ্যান্ড এস্টিমেট দ্য ভ্যালু অফ দ্য সেলস ইন 2008। বলছে সেমি অ্যাভারেজ মেথডের মাধ্যমে ট্রেন্ড ভ্যালু বের করতে হবে, তাই না? ডিটারমাইনিং দ্য ট্রেন্ড, মূলত আমরা এখান থেকে একটা ট্রেন্ড ভ্যালু বের করি কিন্তু। তো এই ট্রেন্ড ভ্যালুটা বের করতে হবে এবং বলছে এস্টিমেট দ্য ভ্যালু অফ সেলস। এস্টিমেট মানে হচ্ছে নির্ণয় করো, সেলসটা নির্ণয় করো ইন 2008, 2008 সালের সেলসটা কত হবে সেটা নির্ণয় করতে হবে। তোমরা জানো যে টাইম সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে যে বিগত তথ্যগুলোকে নিয়ে ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা প্রদান করে এটা, তাই না? অর্থাৎ 2010 মানে এখানে দেখো 2020 সাল থেকে শুরু করে 2005 সাল পর্যন্ত কোনো একটা কোম্পানির সেলস দেওয়া আছে, যে 2000 সালে 30 ইউনিট সেল হয়েছে, 2001 সালে 34 ইউনিট, 2002 সালে 32 ইউনিট, এভাবে 2005 সাল পর্যন্ত সেলসগুলো দেওয়া আছে, তাই না? এবং তোমাকে বলা হলো যে 2008 সালের সেলসটা কত হবে সেটি তোমাকে বের করতে হবে। তো এই তথ্যগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে এখন বের করতে হবে 2008 সালের সেলসটা তার কত হতে পারে। ঠিক আছে? আচ্ছা, তো তার আগে প্রথমে আমাদের এই ট্রেন্ড ভ্যালুটা বের করতে হবে সেমি এভারেজের মাধ্যমে। সো আমরা আগে সেটাই করব। প্রথমে লেখো টেবিল ফর ক্যালকুলেশন
অফ সেমি এভারেজ, তাই না? বা এখানে লিখতে পারো টেবিল ফর ক্যালকুলেশন অফ ট্রেন্ড ভ্যালু, সেটা লিখলে আরও ভালো হয়। যাই হোক, আমি আমার মতো লিখে দিলাম। আচ্ছা, এখানে কয়টা ইয়ার আছে দেখতে হবে। 1 2 3 4 5 6টা ইয়ার আছে। সো আমরা এখানে 6টা ইয়ার লিখবো। তো আমাদের এখানে আর নিচে ঘর না কাটলেও চলতেছে। ইয়ার, সেলস, আর এখানে হচ্ছে অ্যাভারেজ। আচ্ছা, তো প্রথমে আমরা লিখব ইয়ার। এখানে লিখব সেলস। লেখা বুঝতে অসুবিধা হলে আমাকে বলবা। আর এখানে টোটাল, অ্যাভারেজ, প্রথমে 2000 মানে আমরা ইয়ারগুলো লিখে নিব 2000 থেকে 2005 পর্যন্ত। সো আমরা এখানে লিখব 2000, 2001, 2002, 2003, 2004, 2005 পর্যন্ত লিখে নিলাম। এখানে আমরা প্রথমে লিখব 30, 34, 32, 40, 38, সর্বশেষ হচ্ছে এখানে 42। দেখো এখানে আমাদের সেমি এভারেজ করতে বলছে, তাই না? তাহলে আমরা কি করব, জাস্ট এখান থেকে অর্ধেক করে নেব। আধা গড় পদ্ধতি করতে বলছে, তার মানে আমরা এখান থেকে সরাসরি অর্ধেক অর্ধেক দুইটা অংশে ভাগ করে নেব, তাই তো? স্যার সেমি এভারেজে তো স্যার 5টা থাকে না ইয়ার, না? হ্যাঁ, 5টা থাকতে পারে এর পরবর্তী অঙ্কগুলোতে। হ্যাঁ, আচ্ছা আমরা সেখানে যে করবো এর পরবর্তী অঙ্কগুলোতে আছে 5টা করে, ঠিক আছে? 5টা, 7টা, 9টাও থাকতে পারে, বিজোড়ও থাকতে পারে। তো এখানে যেহেতু জোড় আছে, আমাদের কোনো কিছু চিন্তা ভাবনা করার দরকার নেই, আমরা সরাসরি মাঝখান দিয়ে ভাগ করে নেব। কিন্তু যখন 5টা থাকবে, অর্থাৎ এর পরবর্তী অঙ্কটা কীভাবে করতে হয় আমি ওখানে যেয়ে করে দেবো। যখন জোড় থাকবে, অর্থাৎ 4টা বা 4টা, 6টা, 8টা এরকম থাকবে, তখন আমরা ঠিক একেবারে সরাসরি মাঝখান দিয়ে দুটো অংশে ভাগ করে নেব। আমি আগেই বলছিলাম যোগ করে সবসময় মাঝে লিখতে হবে। সো আমরা প্রথমে কি করব, এখানে লিখব 30 প্লাস 34 প্লাস হচ্ছে 32 ইকুয়াল টু যেটা হবে এখানেও তাই, 40 প্লাস 38 প্লাস 42 ইকুয়াল টু। এবার এটাকে যদি আমরা যোগ করি তাহলে কি আসে দেখি ক্যালকুলেটরটা। দেখো এখানে 30 উপরেরটা কত হবে, 94, 96, হ্যাঁ 96 লিখছি। নিচেরটাও করি 40, 120 হবে নিচে, তাই তো? ওকে, যেহেতু আমরা 3টা সংখ্যা যোগ করেছি তাই একে 3 দিয়ে ভাগ করে এখানে অ্যাভারেজ করব, তাই তো? প্রথমে 120কে ভাগ করব হচ্ছে 3 দিয়ে, ভাগ 3 ইকুয়াল টু 40, 96, তার মানে 96 ভাগ হচ্ছে কি 3, তাই তো? ইকুয়াল টু 32। এই হচ্ছে আমাদের অঙ্ক। এখন মোটামুটিভাবে আমরা সেমি এভারেজটা কমপ্লিট করলাম, তাই না? আমাদের আরও একটা কাজ কিন্তু বাকি আছে। সেটা কি, এখানে বলছে 2008 সালের সেলসটা কত সেটা বের করতে হবে, তাই তো?
2008 সালের সেলসটা আমাদের বের করতে হবে। ওকে ফাইন। তো তার জন্য আমরা যেটা করব, আমাদের একটা গ্রাফ দরকার হবে। সো আমি একটা গ্রাফ নিয়ে আসি এবার। আচ্ছা, আমরা প্রত্যেকে এরকম একটা গ্রাফ নিয়ে নেব সবাই। ঠিক আছে? আচ্ছা, একটা গ্রাফ হাতে নিয়ে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটি কি, গ্রাফের দুইটা অংশ তৈরি করে নিতে হবে, একটা হলো ও এক্স অক্ষ এবং একটা ও ওয়াই অক্ষ। সো আমি সেম কাজটাই করে নিলাম। আমি তোমাদের বোঝার সুবিধার্থে কালারটা লাল করে নিলাম যাতে তোমরা সহজে বুঝতে পারো নাকি। তো এই দাগটা কিন্তু এই যে প্রতি 5 ঘর পরপর দেখো একটা করে মোটা দাগ আছে, তাই না? তো এই যে অক্ষগুলো কিন্তু অবশ্যই এই মোটা দাগের উপরেই নিতে হবে। সো আমি মোটামুটিভাবে মোটা দাগের উপরেই নিয়ে নিলাম। একটা ও এক্স অক্ষ আর একটা হলো এই যে ও ওয়াই অক্ষ নিয়ে নিলাম। বুঝতে পারতেছো তো তোমরা? জি স্যার। ওকে, ব্লু কালার দিলে স্যার ভালো হইতো। ব্লু কালার। আচ্ছা, ও এক্স এখানে হচ্ছে ও ওয়াই, ঠিক আছে? এবার ও এক্স অক্ষে আমরা ইয়ারগুলো দেখাবো। ইয়ার বলতে কোনটা দেখে আসি। দেখো এই যে ইয়ারগুলো আছে না, এই ইয়ারগুলো আমরা নিচে নিচে দেখাবো আর এই সেলসগুলো আমরা উপরে দেখাবো। সো 2000 থেকে 2005 পর্যন্ত আমরা আগে লিখে ফেলি। দেখো আমরা এখানে প্রথম এই যে দাগটার নিচে আমরা এখানে লিখব 2000। হ্যাঁ, এইখানে হচ্ছে 2001, 2002, 2003, 2004, 2005। আমরা কিন্তু এখানে 2005 পর্যন্ত লিখে থেমে যাব না, আমরা এখানে লিখব কোন পর্যন্ত? আমরা লিখব 2008 পর্যন্ত। 8 পর্যন্ত, কারণ 8 সালের সেলসটা আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? সো আমরা এখানে 2006, 2007, এই হচ্ছে আমাদের 2008। আচ্ছা, তো এই ও এক্স অক্ষে আমরা ইয়ারগুলো লিখে নিলাম, ও ওয়াই অক্ষে আমরা সেলসগুলো লিখবো, তাই না? এখন সেলস একেবারে লোয়েস্ট ভ্যালু কত আছে এখানে দেখো তো, 30, তাই তো? লোয়েস্ট আছে 30 এবং হাইয়েস্ট আছে হচ্ছে 42। তো আমরা 30 থেকে শুরু করব হাইয়েস্ট পর্যন্ত। আমরা শুরু করতে পারি এখান থেকে 30 থেকে, যেহেতু 30-এর আগের মানগুলো আমাদের দরকার নেই। সো আমরা এখানে লিখতে পারি 30। এখানে 5 ঘর 2 ঘর সমান 1 ধরে নেই, তাহলে গ্রাফটা একটু বড় হবে, 35। এটা ধরে নিলাম আমরা 40, এটা নিলাম 45, এটা হলো আমাদের 50, ঠিক আছে? দেখো আমাদের কিন্তু এখানে 42 পর্যন্ত আছে, তাই না? হাইস্ট ভ্যালু 42। এই যে আমাদের হাইস্ট ভ্যালুটা ছিল 42। সুতরাং আমরা 42 পর্যন্ত লিখলে, অর্থাৎ আমরা 45 পর্যন্ত গেলে কিন্তু হতো, বাট যেহেতু আমরা 8 সালের সেলসটা বের করতে চাচ্ছি, তাই না? 8 সালে তো এই 42 থেকেও বেশি হতে পারে, যে কারণে আমরা 50 পর্যন্ত, মানে 42 থেকে আরও একটু বেশি করে রাখবো, যাতে 8 সালের সেলসটাও এর মধ্যে থাকে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যেটা করব, আচ্ছা এবার দেখো তো 2000 সালের বিপরীতে কত আছে আমাদের? 2000-এর বিপরীতে আছে 30, তাই না? সো আমরা 2000-এর বিপরীতে 30 পর্যন্ত নেব। কিভাবে নেব দেখো, এই হচ্ছে 2000-এর বিপরীতে, এই হচ্ছে 30 পর্যন্ত, যে জাস্ট আমরা একটা বিন্দু নিলাম। তারপরে 2001 সালের বিপরীতে কত ছিল? 34। ওকে, তাহলে আমরা এর উপরে 34 পর্যন্ত যাব। দেখো 2 ঘর সমান 1 ধরেছি, তাই না? এখানে আমাদের ঘর আছে কয়টা? 10টা। ব্যবধান নিয়েছি আমরা কত? 5, অর্থাৎ এখানে দেখো 30, এখানে আছে 35, তাই তো? তাহলে মাঝখানে ঘর আছে 10 ঘর সমান আমরা 5 ধরেছি, তাই তো? তাহলে 2 ঘর সমান 1 হবে না? আমরা এখানে ঠিক সেই হিসাবেই করব। এই হলো 30, প্রতি 2 ঘর মানে 1, তার মানে হলো 31, তারপরের 2 ঘর মানে হচ্ছে 32, পরের 2 ঘর মানে হচ্ছে 33, এই হলো আমাদের পরের 2 ঘর পরে, এটা হলো আমাদের 34, ঠিক আছে? তারপর 2002 সালে কত ছিল?
দেখো তো 32 32। তো এখানে আবার আমরা 32 নেব 2002 সালের। এ হলো 30, প্রতি এক ঘর মানে হচ্ছে 1, 2 ঘর মানে হচ্ছে 1, তার মানে এটা হলো 32, এটা হলো সরি 30, 2 ঘর মানে হচ্ছে 31, আর 2 ঘর মানে এটা হলো 32, তাই তো? ব্যাস শেষ। তারপরে দেখো তো 3 সালে কত ছিল? 40। তো 3 সালে আমরা নেব 40, এই যে 40 পর্যন্ত তো আমাদের দেওয়াই আছে 40। তারপরে আছে 4 সালে আছে 38, তাই না? সো এখানে 4 সালে নেব আমরা 35, তারপরে এক ঘর মানে হচ্ছে 36, সরি তারপরে 2 ঘর আছে 37, তারপরে 2 ঘর হচ্ছে 38, এই পর্যন্ত, তাই তো? এবারে এভাবে আমরা গুণে চলে যাব। তারপরে সর্বশেষ আছে দেখো 2005 সালে কত? 42। সো আমরা এখানে 5 সালে এই যে 40, এই 2 ঘর মানে হচ্ছে 41, পরের 2 ঘর মানে হচ্ছে 42। আচ্ছা, এবার আমরা যেটা করব, এইগুলো সব স্কেল দিয়ে সংযুক্ত করব। আমি আচ্ছা গ্রিন কালার দিয়েই করে দিলাম যাতে তোমার এইটা পিঙ্ক দিয়ে, ঠিক আছে, আমি স্কেল দিয়ে মোটামুটি সংযুক্ত করে দিলাম। তোমরা তোমাদের মতো করে নিও স্কেল দিয়ে, ঠিক আছে? এই এভাবে মূল বিষয়টা বুঝতে পারতেছো তো সুন্দরভাবে? জি স্যার। এটা কিন্তু প্রত্যেকটা বিন্দুর সাথে প্রত্যেকটা বিন্দু আমরা ঠিক এভাবে স্কেল দিয়ে সংযুক্ত করে নেব। ব্যাস, আমরা 5 সাল পর্যন্ত কিন্তু স্কেল দিয়ে সংযুক্ত করে নিলাম। আচ্ছা, এবার চলে যাই তো পরবর্তীটা। দেখো অ্যাভারেজ আছে কত? 32। আমি প্রথমেই বলছিলাম যোগ করে কিন্তু সবসময় মাঝে বসাতে হবে, তাই না? তাহলে এই মানটা কোথায় বসবে? 2001 সালের বিপরীতে। এখন তুমি যদি যোগ করে উপরে বসাও, একেবারে উপরে ধরে নাও 32টা এখানে দিলে, তাহলে এই 32টা তখন কার বিপরীতে চলে আসবে? 2000 সালের বিপরীতে। তখনই কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তো একটা জিনিস মনে রাখতে হবে, আমরা সবসময় যোগ করে মাঝ বরাবর বসাবো, ঠিক আছে? মাঝ বরাবর মানে এই যে 2001 সালের বিপরীতে। তাহলে আমরা এই 32টা কার বিপরীতে নেব? 2001 সালের বিপরীতে নেব। সো 2001 সালটা কোথায় আছে দেখি, এই যে দেখো 2001 সালের বিপরীতে আমরা নেব 32, তার মানে এই হলো 30, পরের 2 ঘর মনে হচ্ছে 31, তারপরের 2 ঘর মনে হলো 32। আচ্ছা, এরপরে আর কি ছিল? কত সালের বিপরীতে ছিল এটা? 2004 সালের বিপরীতে দেখো 40। তাহলে আমরা এখন 4 সালের বিপরীতে নেব 40 পর্যন্ত, তাই না? এই হলো 2004 সাল, এখান থেকে সহজে আমরা 40 পর্যন্ত যাব। 40 কোনটা? এটা না? জি স্যার। 35, এই হলো 40। কেমন হলো? ঠিক আছে তো আমাদের মানগুলো? স্কেল দিয়ে দাগটা নিয়ে দেবো। আচ্ছা, এই যে লাস্টের এই ঘরটা আমাদের ঠিক আছে 42, তার আগেরটা হচ্ছে 38, তাই না? এটা হচ্ছে ও আমার এইটা একটুখানি এলোমেলো হয়েছে না? আমি স্যার একটু হয়ে গেছে স্যার, আপ ডাউন হয়ে গেছে। না, আমার এইটা একটু গ্রাফটা একটু সরে গেছে, যেহেতু ভার্চুয়ালি করা তো। এই ঠিক আছে এবার? ওকে, হ্যাঁ। আচ্ছা, তাহলে 40টা এবার কোথায় যাবে? এখন আমরা আগে দেখি, এখানে 32 আছে, তাই না? সো এটা হলো 30, এই হলো 31, এই হচ্ছে আমাদের 32, তাই তো? আচ্ছা, 40টা কোথায় বসবে? এই হচ্ছে আমাদের 2004 সালের বিপরীতে 40। আচ্ছা, এখন দেখো তোমাদের এই যে গ্রাফটা না, আমাদের এই গ্রাফটা কিন্তু একটু সমস্যা কেন? এই গ্রাফটা কিন্তু এই যে প্রত্যেকটা ঘর স্কোয়ার হবে, অর্থাৎ আর এবং দিকটা সমান হবে, তাই না? বাট আমাদেরটা কিন্তু একটু আয়তক্ষেত্রের মতো হয়ে গেছে, একটু লম্বাটে হয়ে গেছে, যে কারণে তোমাদের সাথে একটুখানি এলোমেলো হতে পারে, বাট মূল জিনিসটা হচ্ছে এই। এখন আমরা কি করব? এই যে দুইটা বিন্দু পেলাম এখান থেকে আর এইটা, তো এই দুইটা আমরা একটু সংযুক্ত করে দেব। এই হচ্ছে 32,
আর এখানে 40 হচ্ছে এটা, তাই তো? জি স্যার। এই 40-এর উপর দিয়ে সোজা আমরা এটাকে টেনে চলে যাব। কোন পর্যন্ত টানবো দেখো, 2008 পর্যন্ত। একেবারে 2008 সাল পর্যন্ত টেনে চলে যাব। ঠিক আছে, ব্যাস। কি হলো দেখছো, আমার আজকে ইসে একটু বেশ ঝামেলা করতেছে তো। এই, তাই না? তোমরা এটা সরাসরি স্কেল দিয়ে টেনে দিবা। এখন দেখো, এই যে আমরা দাগটা দিলাম 32 থেকে 40 পর্যন্ত দিয়ে একটু বর্ধিত করে দেবো, তাই না? এখন এই যে 2008 সালের যে সেলসটা কত হবে তাহলে, এই যে 50-এর কাছাকাছি, 50 আর এক ঘর উপরে, তার মানে হবে হচ্ছে 51। ঠিক আছে, এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? জি স্যার। ওকে, এই হচ্ছে আমাদের কাজ। এটুকু করলে মোটামুটিভাবে আমাদের কাজ শেষ। এবার আমাদের আর অল্প একটু কাজ আছে, সেটি হচ্ছে এখানে আমরা লিখে দিতে পারি, কারণ এখানে আমরা মানটা কিন্তু পেয়ে গেলাম। কত? 2008 সালের সেলসটা কত হবে এখানে? 50, 51, তাই না? আচ্ছা, এখন তোমাদের সবসময় যে 51 হবে তা না, এটা কিন্তু একটু কম বেশি হতে পারে গ্রাফের উপর ভিত্তি করে। গ্রাফ কখনো, গ্রাফের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে গ্রাফ কখনো অ্যাকুরেট মান দিতে পারে না, তবে কাছাকাছি একটা মান দিবে। আমার এখানে 51 হয়েছে, তোমার হয়তো 48 হতে পারে, বা 50 হতে পারে, বা 52 হতে পারে, এরকম। কিন্তু সবার যে এরকম 51 হবে বিষয়টা সেরকম না। তবে যার গ্রাফে যে অ্যান্সারটা আসবে তার জন্য কিন্তু ওইটাই রাইট। তার মানে তোমার এখানে 51 হলো, তোমার জন্য 51টাই রাইট। বাট তোমার সামনে পরীক্ষার সময় দেখলে তোমার সামনের যে বন্ধুটা তার হচ্ছে 50, এইবার তুমি কাটাকাটি শুরু করলে অথবা তারটা দেখে লিখে দিলে, তখনই কিন্তু ভুল হবে। তোমার যে গ্রাফে, তোমার গ্রাফে যে অ্যান্সারটা আসবে ওটাই তোমার জন্য রাইট। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু লিখবো এখানে, from the graph paper we get, from the graph paper we get the estimated sales For the 2008. for the year 2008 কোলন দিয়ে আমরা লিখতে পারি কত? 51 ইউনিট, তাই তো? এইটি হবে আমাদের অ্যান্সার। কারোর কোথাও সমস্যা আছে কিনা? না স্যার। ওকে।